সেরা ঠিকানা হচ্ছে কিন্তু থাকার জন্য এই মজুমদার নিবাস। চারিদিকে জলের মধ্যে, আর এখান থেকে আপনি দেখতে পারবেন এটি হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। বাঙালির শিকারা রাইড, মানে গরিবের শিকারা রাইড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই মাইথনে। মাইথন শব্দের অর্থ মাইকে থান, অর্থাৎ মায়ের থান, যাকে বলা হয় বাংলায় মায়ের বাসভূমি। আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে পাঞ্চেত ড্যামে। তো এই কয়লা উৎপাদন কেন্দ্র, এখানেও আছে কিন্তু কোল মাইন্স। গুড মর্নিং, আমরা এখন আছি মাইথনের মজুমদার নিবাসে, আর আজকে আমাদের থার্ড ডে। আর আমরা আজকেই এখানকার কিছু সাইট সিন করবো, কল্যাণেশ্বরী মন্দির যাব, নৌকবিহার করব, করে চলে যাব আজকে ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়ার উদ্দেশ্যে। গতকাল রাতে আমরা গড়পঞ্চকোট থেকে পাঞ্চেত হয়ে এসে পৌঁছেছি মাইথনে। আমরা পাঞ্চেত দেখতে পাইনি রাত হয়ে যাওয়ার জন্য, তো আমরা আজকে সেটা আবার দেখতে যাব। তো আমরা রাত্রেই উঠে পড়েছি এই মজুমদার নিবাসে। সেই দৃশ্য আপনারা দেখাতে পারিনি, চলুন সেই দৃশ্য একটু আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমরা এই রাস্তা ধরে এসেছি রাত্রেবেলা, আর এই জায়গাটা হচ্ছে পার্কিং। এখানকার সবচেয়ে সেরা ঠিকানা হচ্ছে কিন্তু থাকার জন্য এই মজুমদার নিবাস। ডিবিসির নিজস্ব প্রপার্টি এটা। চলুন আমরা এই মজুমদার নিবাসের ভিতরে ঢুকি। গেট দিয়ে ঢুকে এই ব্রিজের উপর দিয়ে আপনাকে প্রবেশ করে যেতে হবে এই মজুমদার নিবাসের অভ্যন্তরে। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অপূর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মজুমদার নিবাসের ঢোকার যে ব্রিজটা আছে মেন রাস্তার সঙ্গে যোগাযোগের, সেই জায়গায়। আর এই গেটটা দিয়ে ভিতরে ঢুকেই কিন্তু এই হচ্ছে মজুমদার নিবাসের, মানে ডিবিসির হলিডে হোম, যা কিনা ডিবিসির লোকের ছাড়াও অন্যান্য যে কোনো পর্যটকই আগে থেকে বুকিং করে আসতে পারে। তার ডিটেলস আমি দিয়ে দেবো। এই ব্রিজ দিয়ে এসে এই ছোট্ট গেট দিয়ে আমরা প্রবেশ করব মজুমদার নিবাসে। এই হচ্ছে মজুমদার নিবাসে ঢোকার রাস্তা। ঢুকেই ডান দিকে বাদিকে সুন্দর গার্ডেন করে দেওয়া আছে, আর এখানে একটি ফলক আছে মজুমদার নিবাসের সম্বন্ধে ডিটেলস দেওয়া। এদিকেও গার্ডেন আছে, আর এই সামনে হচ্ছে পুরো মজুমদার নিবাসের কমপ্লেক্সটি। চলুন এবার ভিতরে ঢোকা যাক। নিচে সিঁড়ি দিয়ে উপরে এলাম। উপরে এসে এদিকে আসলেই পেয়ে যাবেন পরপর রুম। আমাদের রুম একদম শেষের দিকে আছে, চলুন রুমটা দেখিয়ে দিই। আর রুমে যাওয়ার আগে এই করিডর থেকে দেখুন, চারদিক দিয়ে জলে ঘেরা এই হচ্ছে আমাদের মজুমদার নিবাস। ওই কোনার রুমটা হচ্ছে আমাদের। এদিক দিয়ে চললাম আমাদের রুমের দিকে। আমরা মাইথনের মজুমদার নিবাসে এসেছি। মজুমদার নিবাসে আমাদের রুম নম্বর 201। এই হচ্ছে রুম। এখানে বিশাল বড় একটা ডবল বেডরুম, যদিও সিঙ্গেল জোড়া লাগে ডবল। এখানে একটি বড় কাঠের চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা কাঠের চেয়ার আছে, এখানে একটি ড্রেসিং টেবিল আছে, আর এখানে একটি ছোট টেবিল আছে যেটা বেড সাইড কর্নার টেবিল বলতে গেলে। এসি আছে, ফ্যান আছে। ডিবিসির এটা একটা প্রজেক্ট এবং তার প্রপার্টি, তো অনেক পুরনো একটা প্রপার্টি, কিন্তু মেনটেনেন্স ঠিকঠাক আছে। আর এখানে আছে বাথরুম। বাথরুমের ইন্টেরিয়র আপনাকে দেখিয়ে দেবো। এখানে জামা কাপড় ঝোলানোর কিছু হুক দেওয়া আছে। তো সেই আগের দিনের দেখুন দরজায় কিন্তু ডাসা আছে, ডাসা দেওয়া। তো মোটামুটি ঠিক আছে প্রপার্টিটা। গুড নাইট দেওয়া আছে। এখানে আছে টাওয়েল আর একটা মেডিমিক্স সাবান, আর এখানে কম্বল দেওয়া আছে, 3টে বালিশ দেওয়া আছে। আপনার চাইলে আরও একটা বালিশ আপনাদের দিয়ে যাবে। রুম থেকে দেখুন কি সুন্দর, চারিদিকে জলের মধ্যে, আর এখান থেকে আপনি দেখতে পারবেন মানুষজনে বোটিং করছে সেই দৃশ্য। আর এই হচ্ছে নিচে পার্ক, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। এদিকেও জল, আর রুমের এদিক থেকেও আপনাদের দেখাচ্ছে দেখুন কি সুন্দর হচ্ছে। চারিদিকে জলের সমারোহ, তার মাঝখানে এই ছোট্ট একটি দ্বীপে হচ্ছে এই মজুমদার নিবাস। চলুন আমরা এবার বাইরে যাই। বাইরে আমাদের কিছু সাইট সিন আছে, সেগুলো করতে যাই। বাইরে বেরিয়ে আর এই ব্রিজ ধরেই কিন্তু এই সামনের দিক ওখানে আছে মেন রোড, ওখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে। ডিবিসির নিজস্ব এই মজুমদার নিবাসের নিজস্ব পার্কিং আছে ওইখানে। ওখান থেকে কিন্তু আপনাকে এই ব্রিজ ধরে কিন্তু এই জলরাশির উপর দিয়ে যেতে হবে হচ্ছে এই মজুমদার নিবাসের হলিডে হোমে। আর এই সামনে পাশেই আছে কিন্তু আপনার নৌকোবিহারের জায়গা।
আপনারা চাইলে এখানে নৌকোবিহারও করতে পারেন। আমরাও নৌকোবিহার করব। আপাতত মন্দিরে যাব, মন্দিরে মায়ের দর্শন করে তারপরে আমরা এইখানকার সাইট সিন শুরু করব। আর এই পুরোটা হচ্ছে কিন্তু মাইথন ড্যাম, আর সামনেই আছে লক গেট। সকালবেলা এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে প্রায় 8:30, সেই জন্য কিন্তু আজকে বেশ ভালো কুয়াশা আছে, একটু চারিদিক ঝাপসা, তো বেলা হয়তো বাড়বে, হয়তো দৃশ্যমানতা অনেকখানি বাড়বে। আমরা লজ থেকে বেরিয়ে চলেছি এখন কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। আর আমরা পেয়ে গেছি আমাদের পাশেই এখান থেকে অটোওয়ালাকে, আর অটোওয়ালাতে আমাদের প্রথমে নিয়ে যাবে হচ্ছে মন্দিরের ওখানে পুজো দেবো, যদি ফাঁকা থাকে তাহলে পুজো দেবো। পুজো দিয়ে আমরা যাবো হচ্ছে এখানে সময় কাটিয়ে আমরা আবার এখানে ফিরে আসবো। সেখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো নৌকোবিহারে, তারপরে আমরা যাবো হচ্ছে নাচ সেরে পাঞ্চেত। সেখান থেকে আমাদের কুমারটুলিতে স্টেশনে পৌঁছে দেবে। টোটাল বাড়ি ভাড়া করলো মন্দিরের জন্য 200 টাকা, আর পাঞ্চেতে ওই সাইডের জন্য দেবে হচ্ছে 700 টাকা। তো আমি ভাইয়ের নাম দাদার নাম হচ্ছে লালু, আর ফোন নম্বর আমি বলুন, ফোন নম্বরটা আমার দাদা 938261957। আমি নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। যখন আসবেন এখানে এসে এই দাদার সঙ্গে, লালু ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনি কিন্তু এইখানকার সাইট করে নিতে পারবেন। আমরা যেহেতু তাদের গড়পঞ্চকোটটা কিনে নিয়েছি, গড়পঞ্চকোটটা যাবো না, গড়পঞ্চকোটও এখানকার লোকাল সাইটের মধ্যে পড়ে। আপনারা চাইলে সেক্ষেত্রে হয়তো একটু পয়সা বাড়তে পারে, আপনারা আর আমাদের এই নিবাস থেকে আর এই মাইথনে আসলে মাইথনের মজুমদার নিবাস ছাড়াও আরো বেশ কয়েকটি থাকার জায়গা আছে, তার ডিটেলস আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং চাইলে সেখানেও থাকতে পারেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরে, আর কল্যাণেশ্বরীর মন্দিরে এন্ট্রি গেটের সামনে ঠিক আছি, আপনাদের সেই দৃশ্য তুলে ধরছি। মজুমদার নিবাস থেকে ওই রাস্তায় এসেছি, এই রাস্তায় এসে অটো নামিয়ে দেবে আপনাকে এখানে, আর এইখানেই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। চলুন মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। আশেপাশে কিন্তু ডালার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ডালা নিতে পারেন। চারিদিকে প্রচুর ডালার দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে ডালা কিনে নিয়ে যেতে পারেন মায়ের মন্দিরের ভিতরে, আর সেখানে আপনারা জুতো বা পাদুকা খুলে রাখতে পারেন। আর আমরা চলে এসেছি এই দাদার দোকানে, এখান থেকে আমরা একটা ফুলের এবং প্রসাদের ডালা নিয়ে নিচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য। ডালায় কি কি থাকছে আমরা বলে দিচ্ছি। ডালায় থাকবে ধূপকাঠি, একটি নারকেল, আর একটি চেলি, সঙ্গে আলতা, সিঁদুর এবং মায়ের জন্য শাখা পলা। এই নিয়ে আমরা যেরকম হয় মোটামুটি 100 কিংবা 150 এরকম একটা ডালা নিয়ে আমরা চলে যাব মায়ের পুজো দিতে। চলুন, ডালা রেডি হয়ে গেছে মোটামুটি, আর উপরের দাদার দোকানের নাম দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দাদার কাছ থেকে ফুলের বা প্রসাদের ডালা নিয়ে যেতে পারেন। চলুন আমরা এবার ডালা নিয়ে যাব হচ্ছে মন্দিরের ভিতরের দিকে। সকাল সকাল বেশ ভালোই লাইন পড়েছে। আজ রবিবার এবং শনিবার কিন্তু বেশ ভালো ভিড় হয়ে থাকে, তাও কিন্তু তুলনামূলকভাবে আজকে জানতে পারলাম সেই তুলনায় কিন্তু ভিড় একটু কম আছে। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু আগে পুজো দিয়ে নেব, আর ততক্ষণে আমি একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই মন্দির কিন্তু খুবই জাগ্রত, বিশেষ করে সেই সব দম্পতি যাদের সন্তান হয় না, এখানে মায়ের পুজো দিলে কিন্তু সেই দম্পতির কিন্তু সন্তান লাভের সম্ভাবনা অনেক বেড়ে থাকে। সেই হিসেবে এই মন্দির কতখানি কিন্তু জাগ্রত।
আমি মন্দিরের সাইডের একটি রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসেছি মন্দিরেরই পাশের একটি নদীর পাশে। সেই নদীর দিকে যাব আমি। তার আগে মন্দিরে পুজো দেওয়ার টাইম হয়ে গেছে, চলুন পুজোটা দিয়ে আসি। এটি হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ। কল্যাণেশ্বরী মাতার মন্দিরে পুজো দিয়ে আপনার মন্দিরের ঠিক ডান দিকে এই নদীর ধারেও আসতে পারেন। বেশ ভালো লাগবে কোনো জায়গাটা। বন্ধুরা, চলে এসেছি মাইথনের পিকনিক স্পট। এই বিশাল বড় জায়গা একটা, এখন তো পুরো ফাঁকা চারিদিক। এখানে শীতকালে কিন্তু যথেষ্ট পরিমাণ লোকের সমাগম হয় এবং এর সঙ্গে থাকে হচ্ছে পিকনিকের জায়গাটা এটা। আর এখান থেকেও আপনারা বোটিং করতে পারেন। এখানে যে বোট রাখা আছে, এই বোটে আপনাকে মোটামুটি 500 টাকা থেকে শুরু আছে। এখানে তো সামনে আছে আনন্দদ্বীপ, এর সামনে যেটা আছে। আর এদিকে একটা পুলিশ ক্যাম্প আছে, ফায়ারিং ক্যাম্প, ওখানেও নিয়ে যেতে পারে। এই মোটামুটি আপনার 500 টাকা থেকে শুরু আছে। আর এখান থেকে আরেকটা দ্বীপ আছে, এটা সবুজ দ্বীপ, সেখানে যদি যান তাহলে এই দুটো দ্বীপ মিলে আপনাকে টোটাল নেবে হচ্ছে 1000 টাকা। এবং আপনাকে ওখানে নামাবে 10-15 মিনিট, আধ ঘন্টা, আপনার যেরকম ওখানে ইচ্ছা সেরকম সময় কাটিয়ে আপনারা কিন্তু আবার ব্যাক করে এখানে চলে আসতে পারেন। তো এই হচ্ছে মাইথন ড্যামের ঠিক এদিকটার জলাধারটা এরকম। আপনারা এখান থেকেও বোটিং করতে পারেন। আর মজুমদার নিবাসের ওখানেও কিন্তু বোটিংয়ের জায়গা আছে, আপনারা ওখান থেকেও বোটিং করতে পারেন। আপনারা শুধু কিছুক্ষণ 10-15 মিনিট বোটিংও সেই ব্যবস্থাও আছে। আর আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন দ্বীপে যাবেন, সেই দ্বীপের প্যাকেজের আপনি যেতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবেন আপনারা কি করবেন না করবেন। এখানে বোটের ভাড়া যে 500 টাকা যেটা নেবে, মোটামুটি ওই একটা বোটে 6 জন মতো ধরতে পারে। 6 জনের নিলেও 500 টাকা, পুরো বোট 500 টাকা। 6 জন যান 5 জন যান সেটা নির্ভর করবে না, মানে মোটামুটি বোটটা রিজার্ভ হবে আপনার 500 টাকাতে। এটা শুরু ইনিশিয়াল, এরপরে আরও আপনি যেভাবে ঘুরবেন তারপরে সেরকম হবে। আমরা এসে পৌঁছেছি মাইথন বোটিং সেন্টারে। এখান থেকে ঢুকতে হবে। 3 ধরনের বোট আছে, স্পিড বোট, কান্ট্রি বোট আর প্যাডেল বোট। আপনার যেটা খুশি সেখানে যেতে পারেন। আর রেট কোনটার কি আছে আমি এখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। নিচে এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলো নিচে যাই। স্পিড বোটের রেট চার্ট দেওয়া আছে। 4 সিটার 4 জনের জন্য পুরো 600 টাকা, 6 সিটার 900 টাকা, 8 সিটার 1200 টাকা। এটা যাবে হচ্ছে আপনাদের এখান থেকে নিয়ে সবুজ দ্বীপ থেকে ঘুরিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এখানে ড্রপ করে দেবে আপনাদের। স্পিড বোটের রেট হচ্ছে এটা। কান্ট্রি বোট, স্পিড বোট আর প্যাডেল বোটের সম্মিলিত রেট এখানে সব দেওয়া আছে আলাদা আলাদা করে। 6 জনের জন্য 20 মিনিটে 500 টাকা, 6 জনের জন্য 1 ঘন্টা সবুজ দ্বীপ ধরে সেটা হচ্ছে 1000 টাকা। আর স্পিড বোটে 600 টাকা, 900 টাকা, 1200 টাকা 4, 6, 8 সিট হিসাবে। আর প্যাডেল বোট হচ্ছে 200 টাকা 20 মিনিট 1 থেকে 4 জনের। আর এর ঠিক উল্টো দিকে এটা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার, আপনি এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন। আমরা কান্ট্রি বোট নিয়েছি, 6 জন পর্যন্ত 500 টাকা করে নেবে, 20 মিনিট আপনাকে এমনি ঘুরিয়ে দেবে। এই মাইথনে এলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বাঙালির শিকারা রাইড, মানে গরিবের শিকারা রাইড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই মাইথনে। আপনারা আসলে কিন্তু এই শিকারা রাইড অবশ্যই করবেন। আমরা বোটে উঠছি, বোটে উঠে কিছুক্ষণ ঘুরবো। আর এর সঙ্গে কিন্তু লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরে যেতে হবে। আমাদের বোট জার্নি কিন্তু শুরু হলো। গানটা একটু করো।
দাদা আপনার নাম কি? এটা কি পাতা? আচ্ছা, ভাই মাইথন ড্যামটা কতখানি বড় এই জলাধারটা? কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার। আর জলের গভীরতা কতখানি আছে? এখানে হবে আপনার 15 ফুট মতন হবে। 15 ফুট, আগে গেলে 25 ফুট 25 ফুট 30 ফুট হবে। সামনে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চামচ দ্বীপ, আর এর উল্টো দিকে যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এর উল্টো দিকে আছে সবুজ দ্বীপ। তো আমরা সেদিকে যাচ্ছি না এখন, আমরা একটু নৌকো বিহার করে আমরা আবার ঘাটে ফিরে যাব। আর টোটাল এরিয়া আছে মোটামুটি 12 বর্গ কিলোমিটারের মতো। পুরো একদম এই যে উপরে যাবো। ঠিক আছে? নৌকো বিহার করতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। কোনো রকম ভয় লাগছে না তো জলের মধ্যে থাকতে? হ্যাঁ, আচ্ছা। কতক্ষণ করবি? অল্প। অল্প, খুব বেশি করবে না? না। আর আমরা এখন চলে এসেছি দেখুন, এখানে ফিশারিজের ব্যবস্থা আছে, কিছু মাছের চাষ হয় এই মাইথন ড্যামের লেকে। সেখানকার আগে ছোট ছোট যে মাছগুলো আছে সেইগুলো এখানে আগে, এগুলো বলতে পারেন হ্যাচারি, এখানে মাছের ছোট ছোট আগে উৎপাদন হয়, তারপরে সেগুলোকে একটু বড় হলে তারপরে মূল জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। আজকে সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কার মোটামুটি, কিন্তু কুয়াশাচ্ছন্ন ভাব একটা রয়েছে, চারিদিকে একটু হেজিনেস আছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকলে কিন্তু আরও বেশ ভালো লাগতো। ওই দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ দ্বীপ, আর আমরা এখান থেকে আমরা ব্যাক করবো। নলেজটা দিক না। মজুমদার নিবাসের আরেক প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে মাইথনের হাইডেল পাওয়ার প্রজেক্টের, এখানে টারবাইন আছে, আর এখান থেকে যখন জল ছাড়া হয় সেই টারবাইনের ঘুরিয়ে কিন্তু জলবিদ্যুৎ এখান থেকে তৈরি হয়। আমাদের নৌকো বিহার শেষ হয়ে গেল, এবার আমরা নৌকো থেকে নেমে যাব। আর আপনারা যখন এখানে আসবেন এই নৌকো বিহার কিন্তু করার অবশ্যই চেষ্টা করবেন, খুব ভালো লাগবে এই নৌকো বিহার করতে। মাইথন শব্দের অর্থ মাইকে থান, অর্থাৎ মায়ের থান, যাকে বলা হয় বাংলায় মায়ের বাসভূমি। আর এখানেই বসবাস করেন মা কল্যাণেশ্বরী দেবী। ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত এই মাইথন, এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জলাধারটি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প থেকে অনুপ্রাণিত এই প্রকল্পটি করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। এটি বরাকর নদীর উপর নির্মিত। এখানে রয়েছে অনন্য ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। এই ধরনের পাওয়ার স্টেশন দক্ষিণ এশিয়ায় প্রথম। জলাধারটি 65 বর্গ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত। এটা 15,712 ফুট দীর্ঘ ও 165 ফুট উঁচু। এই বাঁধের উদ্দেশ্যগুলো হলো বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, শিল্প এবং গার্হস্থ্য ব্যবহারের জন্য জল সরবরাহ, নেভিগেশন ও নিষ্কাশন, বৈদ্যুতিক শক্তি উৎপাদন এবং তার বিতরণ। এই মাইথন বাঁধে টোটাল 12টা লক গেট আছে, যার মধ্যে 6টা পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং বাকি 6টা পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে। আর এই মুহূর্তে আমরা চলেছি সেই লক গেটেরই উপর দিয়ে। আর এখান থেকে দেখা যাচ্ছে বরাকর নদীর বাঁধের পরবর্তী অংশের তার জলপ্রবাহ। বিশেষ করে বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ জল থাকে এবং ড্যামে যদি জল অতিরিক্ত হয়ে থাকে তখন কিন্তু সেই অতিরিক্ত জল এই লক গেট দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর আমরা এখন এই মাইথন ব্যারেজ ক্রস করে চলে যাব টুয়ার্ডস পাঞ্চেত জলাধারের দিকে। আমরা এখন এগিয়ে চলেছি টুয়ার্ডস পাঞ্চেত ড্যামের দিকে। আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামের কাছে একদম। এই সামনের যে গেটটি দেখা যাচ্ছে এখান থেকে শুরু হবে কিন্তু পাঞ্চেত ড্যাম। ঝাড়খণ্ডের অন্তর্গত সুবিশাল যে জলাশয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পাঞ্চেত। এই পাঞ্চেত ড্যাম প্রায় 6.8 কিলোমিটার দীর্ঘ এবং উচ্চতা প্রায় 45 মিটার। আর এর আয়তন প্রায় 28 বর্গ কিলোমিটার।
পাঞ্চেত বাঁধ হল দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। প্রসঙ্গত 1943 সালের বিপজ্জনক বন্যার ফলে বাংলার গভর্নর দামোদর ফ্লাড কমিটি নিযুক্ত করেন যাতে প্রতিকারমূলক পদক্ষেপগুলি সুপারিশ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে টেনেসি ভ্যালি অথরিটির অনুরূপ একটি কর্তৃপক্ষ তৈরি করার পরামর্শ দেওয়া হয়। TVAR এর সিনিয়র ইঞ্জিনিয়ার WL ভোডুইন একটি প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেন যা বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও নৌ চলাচল অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন। ফলস্বরূপ 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন সম্পূর্ণরূপে নদী উপত্যকার উন্নয়নের জন্য কাজ শুরু করে। ভোরডুইয়ের 8টি বাঁধ এবং একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরে তিলায়া, কোনার, মাইথন ও পাঞ্চেত নামে 4টি বাঁধ এবং দুর্গাপুর ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। প্রথম বাঁধটি ভিলাইয়ের বরাকর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং 1953 সালে উদ্বোধন করা হয়েছিল। 2 বছর পরে 1955 সালে কুনার নদীতে দ্বিতীয় বাঁধ উদ্বোধন করা হয়। 1957 সালে মাইথনে বরাকর নদীতে তৃতীয় বাঁধ উদ্বোধন করা হয় এবং 1959 সালে পাঞ্চেতে দামোদর নদে চতুর্থ বাঁধ উদ্বোধন করা হয়। দামোদর নদ ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যবর্তী সীমানা গঠন করে। বরাকর নদীর সঙ্গে মিলিত হওয়ার এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত হওয়ার আগে পাঞ্চেত বাঁধটি বরাকর নদীর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে দামোদর নদীতে যে স্থানে মিলিত হয় তার থেকে সামান্য উজানে নির্মিত হয়েছে। পাঞ্চেত বাঁধ ও জলাধারের উত্তরাঞ্চলীয় ধানবাদ জেলা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে পুরুলিয়া জেলায় অবস্থান হয়েছে। পাঞ্চেত পাহাড়, পাঞ্চেত বাঁধ সীমানা জুড়ে বিস্তৃত রয়েছে। বন্ধুগণ, আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত ড্যামে এই দেখুন পিছনে বিশাল জলরাশি। এই পাঞ্চেত ড্যামের মাধ্যমে কিন্তু আটকে রাখা হয়েছে। ডিভিসির যে 7খানা প্রজেক্ট আছে তার মধ্যে প্রজেক্ট এখানে থেকেই শুরু হয়েছে বা উৎপত্তি হয়েছে বলতে পারেন দামোদর নদ। আর দামোদরের ধারা কিন্তু বয়ে গেছে এই দিকে। ধরুন আমরা পাঞ্চেতের ভিতরের দিকে ঢুকবো আর ঢুকে আপনাদের এই যে বিশাল ব্যারেজ তা আপনাদের সামনে তুলে ধরবো। দীর্ঘ 5 কিলোমিটার জুড়ে হচ্ছে এই ব্যারেজটি, কিন্তু রাস্তার ওই প্রান্ত থেকে শুরু হয়েছে আর এই বিশাল জলরাশি পাঞ্চেত ড্যামের মাধ্যমে কিন্তু আটকে রাখা হয়েছে। এদিকে আছে লক গেট, সামনে আছে লক গেট, ওদিকে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। যদি পারমিট করে তাহলেই আমি ফটোগ্রাফি করব। আর এইদিকে চলে গেছে কিন্তু দামোদর নদ। আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের একটি বিশেষ কয়লা খনি দেখতে। তো সেদিকে এগিয়ে যাচ্ছি। আর কোনোদিন কয়লা খনির দিকে এগিয়ে যাই, দেখি কয়লা খনি থেকে কিভাবে কয়লা উত্তোলন করা হয়। বন্ধুরা, আমরা আছি এখন ঝাড়খণ্ড বিখ্যাত কিন্তু হচ্ছে কয়লা খনির জন্য। কয়লা খনির ধানবাদে আছে ভারতের বলা হয় কয়লার অন্যতম ভাণ্ডার এই ঝাড়খণ্ডের এই ধানবাদ এরিয়া। আর সেই জন্যই আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি বসন্তী মাতা দহিবাড়ি কয়লা খনিতে। আর নিচে আমি এখান থেকে আপনাদের দেখাবো কয়লা খনির কেমন দেখতে। চলুন। ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, 10 তলা আগুন লেগেছে, ভেতরে আগুন লেগে গেছে। ওই সেই 10 তলে যেটা আগুন লেগে সেটা ভেতরে চলতে আছে তো। আমি এখন আছি পশ্চিমবঙ্গের না ভারতবর্ষের অন্যতম কয়লা উৎপাদন কেন্দ্র ধানবাদের একটি অংশে। নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এই কয়লা উৎপাদন কেন্দ্র। এখানেও আছে কিন্তু কোল মাইন্স। আর কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি হচ্ছে ভারত কোল লিমিটেড, তার আন্ডারেই পড়ছে এই বিশাল বড় কয়লা খনি অঞ্চলটা কিন্তু। তো দেখে নিই আপনাদের এক দৃশ্যে। कुछ करना नहीं, उसके साथ
लेके जाएंगे, तुम नहीं चलाओगे। सिर्फ देखना ওই দূরে দেখুন, ওখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, देखते हुए जाना। তার মানে ওখানে কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় মধ্যে কিছু হলেও আগুন। এখানেও দেখুন আছে, এখানেও ধোঁয়া বেরোচ্ছে কিন্তু। जो भी आएगा भेजिएगा तब तक हम लोग कौन है बोलिए, क्या नाम है? सिकंदर से बात हुआ है क्या? বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ট্যুর শেষে প্রায় শেষ পর্যায়ে। এখন আছি কুমারটুলি স্টেশনে। এখান থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। টোটাল 4টি এপিসোড মিলে তৈরি করলাম এই পুরুলিয়া ট্যুর, সঙ্গে মাইথন। আর আপনারা চাইলে প্রত্যেকটা এপিসোড দেখে নিতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আমরাও ফিরে চলেছি ট্যুর শেষে ঘরের পথে, আর এখানকার শ্রমিকরাও দিনের শেষে ফিরে চলেছে ঘরের পথে। আর এই পুরুলিয়া ট্যুর আমরা শেষ করছি এই কুমারডুমি স্টেশন থেকে। এখান থেকেই আমরা ধরে নেব ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস টুয়ার্ডস হাওড়ার দিকে। এখানে ট্রেন আসবে 4:59 আর ট্রেন ছাড়বে 5টার সময়। আর আমরা হাওড়া পৌঁছাবো ধরে নিন মোটামুটি 9:20 নাগাদ শিডিউল টাইম। নির্দিষ্ট সময়ে ট্রেন এসে পৌঁছেছে কুমারডুবি স্টেশনে এবং নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি টুয়ার্ডস আসানসোলের দিকে। আপনারা চাইলে এই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে সকাল 6:15 হাওড়া থেকে ছেড়ে সকাল 10:15 কুমারডুবি স্টেশনে নেমেও এই মাইথন ঘুরে দেখতে পারেন। আর সেই ট্রেন ধরে দিনের দিন ধরে ফেরতও চলে আসতে পারেন। আমরা ফিরে চলেছি আমাদের গন্তব্য বাড়ির দিকে। ট্রেন এখন ক্রস করছে মানকড়। মানকড়ের পরবর্তী স্টেশন আসবে বর্ধমান জংশন। বর্ধমানের পরবর্তী স্টেশন প্যান্ডেল, সেখানে আমরা নেমে যাব। নেমে শেষ করব হচ্ছে আমাদের এবারের যাত্রা। আর আপডেট পরবর্তী গন্তব্যের জন্য জুড়ে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেলে, আর দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, সঙ্গে থাকুন।